ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা আজকেও আলোচনা করব হচ্ছে ভেক্টর অধ্যায়ের ওপর। আমাদের হচ্ছে লেকচার শুরু হবে আজকে ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় লেকচার। ওকে, আমার পেন টুলটা কাজ করতেছে না। হ্যাঁ, ওকে। আমাদের লেকচার হচ্ছে 2 নম্বর লেকচার শুরু হবে। 2 নম্বর লেকচার হচ্ছে ভেক্টর অধ্যায়ের। ওকে, এখানে আমরা প্রথমে শুরু করব। ওকে, প্রথমে আমরা হচ্ছে গতদিন শিখছিলাম যে হচ্ছে আপনার বিপরীত ভেক্টরের আগে পর্যন্ত। ঠিক আছে, আমরা আজকে বিপরীত ভেক্টর দিয়ে শুরু করব। বিপরীত ভেক্টর দিয়ে আমাদের কাজ শুরু হবে। এখানে অবশ্যই আপনারা যে মানে ইংরেজি যে নামটা আছে এটা অবশ্যই পড়ে রাখবেন। ঠিক আছে, অনেক সময় এটা কাজে লাগে। যারা বাইরের দেশে স্টাডি করতে যাবেন তাদের জন্য এটা বেশি কাজে লাগবে। ওকে, আর অ্যাডমিশনে অনেক সময় দিয়ে দেয়। ওকে, তাহলে বিপরীত ভেক্টরটা কি আমরা সংজ্ঞা দেখে বুঝতে পারি আগে। দুইটি ভেক্টরের পরম মান সমান, ওয়েট, পরম মান, এটা খেয়াল রাখবা। পরম মান সমান কিন্তু অভিমুখ বিপরীত হলে। অভিমুখ মানে কি? দিক, দিকটা আমার বিপরীত। ওকে, তাহলে পরম মানটা কি? মানটা মানে হচ্ছে এই দিক তাকাও তুমি, উদাহরণ দেখো যে এইটা একটা ভেক্টর, এইটা আর একটা ভেক্টর। ওকে, এখন এই ভেক্টরটার ধরো 10 মিটার লম্বা, নিচের এইটা হচ্ছে তোমার 10 মিটার হচ্ছে লম্বা। ওকে, এইটা হচ্ছে মান জিনিসটা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন অভিমুখ মানে কি? অভিমুখ মানে হচ্ছে দিক। দেখো, এইটার দিক হচ্ছে আমার এই দিকে, আর এইটা যে নিচেরটার দিক হচ্ছে এই দিকে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি যে দুইটি ভেক্টর, এই যে দুইটি ভেক্টর, এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর। ওকে, দুইটি ভেক্টরের মান সমান। হ্যাঁ, এরও 10, এরও 10, ঠিক আছে, কিন্তু অভিমুখ ভিন্ন, অভিমুখ বিপরীতমুখী। দেখো, এর যাচ্ছে এই দিকে, ডান দিকে যাচ্ছে প্রথমটা, এ বি ভেক্টরটা যাচ্ছে ডান দিকে, আর ই এফ ভেক্টরটা যাচ্ছে বাম দিকে, মানে অভিমুখটা আমার বিপরীত হলে তাদেরকে বিপরীত ভেক্টর বলা হয়। চিত্রে এ বি ও ই এফ হচ্ছে বিপরীত ভেক্টর। ক্লিয়ার সবাই? কারো বুঝতে সমস্যা হয়েছে? জি ভাইয়া। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আমাদের ছোট ছোট জিনিস এইগুলোই শিখতে হবে। ঠিক আছে, ওকে, আমরা এখন আলোচনা করব হচ্ছে অবস্থান ভেক্টর নিয়ে। ওকে, অবস্থান ভেক্টর কি জিনিস আমরা একটু দেখে নিই। স্পিকারটা অফ রাখবা ভাই। অবস্থান ভেক্টর, ওকে, অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর যেটাই বলো না কেন, প্রসঙ্গ কাঠামোতে প্রথম প্রশ্ন হবে যে ভাইয়া প্রসঙ্গ কাঠামো কি। এই জায়গা সুন্দর করে লিখে দিয়েছি, তাও আমি বুঝে দিচ্ছি, সমস্যা নেই। প্রসঙ্গ কাঠামোতে আপাতত বোঝো যে প্রসঙ্গ কাঠামোতে একটি বিন্দুর অবস্থান জানার জন্য, একটা বিন্দু আছে, ধরো একটা বিন্দু আছে, সেই বিন্দুর অবস্থানটা জানার জন্য একটা ভেক্টর রাশির প্রয়োজন হয়। ভালো কথা যে একটা ভেক্টর রাশির প্রয়োজন হয়। এর মান ও দিকের সাহায্যে বস্তুটির অবস্থান নির্ণয় করা যায়। মানে আমরা ওই যে ভেক্টরটা পাচ্ছি, ওই ভেক্টরের সাহায্যে আমরা মানটা এবং দিকের সাহায্যে বস্তুর অবস্থান। ঠিক আছে, ধরো আমার নাম পিয়াল হাসান, আমার বাসা হচ্ছে যশোর। এখন যশোর কোথায় কি করে বুঝবা? সেইটার বোঝার জন্য এই যে মানটা যে কত কিলোমিটার দূরে এবং দিকটা কোন দিকে, পশ্চিম দিকে বা পূর্ব দিকে, সেটা বোঝাচ্ছে যে এত দিকে সাহায্যে বস্তুটির অবস্থান নির্ণয় করা যায়। যে পিয়াল ভাইয়া এখান থেকে 10 কিলোমিটার দূরে পূর্ব দিকে এই জায়গায় অবস্থান করছেন, এইটা এইটা বোঝাচ্ছে। অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামো যেটা থাকবে সেটা মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় বা নির্দেশ করা হয় তাকে আমরা অবস্থান ভেক্টর বলে থাকি। আমি জানি যে সবার মাথার উপর দিয়ে গেছে, সবার মাথার উপর দিয়ে গেছে কি? জি ভাইয়া। ওকে, সমস্যা নাই, আমি তো জানি যে কোনটা কি মানে কি হবে। ওকে, যাই হোক, আমরা প্রথমটা আর একটু সুন্দর করে বুঝি। ঠিক আছে, এখানে আমরা এই নীল অংশটুকু দেখি, এই যে নীল অংশ। ওকে, নীল অংশটুকু আমাদের কাজ, উপরের অংশ পরে বুঝবো, আগে নীল অংশ বুঝে নিই। ওকে, এখানে বলা হয়েছে যে অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে। এখন প্রসঙ্গ কাঠামোটা কি আগে বুঝতে হবে। এখানে একটু বাংলা লিখে দিয়েছি, বাংলাটা দেখে নাও। যে পদার্থবিজ্ঞানে কোনো বস্তুর গতি ব্যাখ্যা করার জন্য একটি নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয়, একটা নির্দিষ্ট প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয়, যার সাপেক্ষে ওই বস্তুটির গতির সম্যক অবস্থা বর্ণনা করা যায়। ভালো কথা, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে নির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এখন এই পর্যন্ত আমরা দরকার নেই, আমি এই বিষয়কে বোঝাইনি। দেখো, তোমরা বাচ্চাকালে যে তুমি পড়ছো, ওই যে এসএসসি লাইফ, ঠিক আছে, এসএসসি লাইফে তোমার হচ্ছে শিখছো যে
এরকম একটা লাইন আছে আর এরকম একটা লাইন আছে। ওকে, এইটা হচ্ছে ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, জিনিসটা হচ্ছে এরকম, তাই না? এইটা হচ্ছে 2D ছিল, 2D মডেল। ওকে, এটা হচ্ছে 2D মডেল ছিল যে এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন তোমরা একটু হায়ার লেভেলে উঠছো, এই জন্য এখন কি আসছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আর এইটা সাপোজ ধরো জেড অক্ষ, বা এই এই দিক বরাবর হচ্ছে জেড অক্ষ। ওকে, এই দিক বরাবর হচ্ছে জেড অক্ষ। এখন তোমাকে যদি বলে যে এখন তোমাকে বললো যে হচ্ছে এই রকম এই বিন্দুটা, তোমার এই বিন্দুর অবস্থানটা নির্ণয় করো, গ্রাফ, এটা চিন্তা করো যে গ্রাফ। ওকে, এই বিন্দুটার অবস্থান নির্ণয় করো। এখন তুমি কি করবা? তুমি এখন বড় হয়ে গেছো। আগে নাই আমি এরকম করতাম যে হচ্ছে এখান থেকে একটা টানি আর এখান থেকে টানি, ওই যে পরিসংখ্যানে করছো না তোমরা, পরিসংখ্যানে করছো যে এখান থেকে আমরা চাই এক্স অক্ষ বরাবর টানলাম আর ওয়াই অক্ষ বরাবর টানলাম, তাহলে এই যে এই পাশে এত ঘর, এই পাশে এত ঘর। বাট আমরা এখন এইটা আর করবো না। ওকে, এটা আর করতেছি না। এটা না করে আমরা 3D মডেলের সাহায্যে, ওই যে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামোটাই হচ্ছে 3D মডেল। ওকে, প্রসঙ্গ কাঠামোর সাহায্যে আমরা এখানে দেখবো যে বস্তুর অবস্থানটা কোথায়। এই পর্যন্ত ক্লিয়ার কি? ভাইয়া জি, ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি, দেখেন। ওকে, আমি আরেকটু এইগুলো মুছে নিই। ওকে ওকে, সবই মুছে দিই। ওকে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা জাস্ট আমরা আঁকলাম, ঠিক আছে? এইটাকে বলা হয় একেবারে প্রসঙ্গ কাঠামো। এইটা হচ্ছে 3D মডেল বলা হয়, মানে আপনি 3Dর কথা চিনেন, ত্রিমাত্রিক যেটা। ওকে, ত্রিমাত্রিক, আমরা এটাকে হচ্ছে আপনার প্রসঙ্গ কাঠামো বা 3D মডেলও বলতে পারি। এখন এইটা হচ্ছে আমরা এক্স অক্ষ, গ্রাফ ধরেন, এইটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে গ্রাফ। ওকে, এইটা সম্পূর্ণ হচ্ছে গ্রাফ। এইবার আপনার এক্স অক্ষ এইটা আর ওয়াই অক্ষ হচ্ছে এইটা। এইবার আপনাকে বলল যে হচ্ছে এই যে এখানে এখানে একটা বিন্দু আছে, এটার অবস্থান কোন দিকে? এখানে পিয়াল ভাই দাঁড়ায় আছে, এখানে পিয়াল ভাই দাঁড়ায় আছে। ওকে, এখানে পিয়াল ভাই দাঁড়ায় আছে, ইনার হচ্ছে অবস্থানটা কত। এখন তুমি কি করে বের করবা? সেটা বের করবা হচ্ছে এই যে অবস্থান ভেক্টরের সাহায্যে। এই অবস্থান ভেক্টর সেই সময় কাজে লাগবে। ওকে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝেছো কেউ? সবাই ক্লিয়ার কি? হ্যালো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝতে পারিছি। এইবার ঠিক আছে, আমরা ধরো সেই বিন্দুটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় আপনার পিয়াল ভাই দাঁড়ায় আছে। ওকে, এই জায়গায় আপনার পিয়াল ভাই দাঁড়ায় আছে। এখন আপনাকে বলেছে যে এই দূরত্বটা মানে কোন দিকে কোন দূরত্ব দাঁড়ায় আছে। এখন এই জায়গা হচ্ছে মূল বিন্দু, মানে ও বিন্দু। ওকে, এই জায়গায় আর এইটা হচ্ছে পি বিন্দু, পিয়াল ভাই দাঁড়ায় আছে। পি বিন্দু বা ওই এক্স ওয়াই যা ধরেন ধরেন, সমস্যা নেই। এখন এই যে দূরত্বটা, এই যে ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা না, এইটা হচ্ছে অবস্থান ভেক্টরের যে মানটা বোঝায় সেইটা। ওকে, এইবার আপনি সংজ্ঞায় আসেন। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো, এই যে এক্স আর ওয়াই আর মাঝখানে বরাবর গেল পি, এইটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ওকে, সবসময় এইটাই আঁকবেন, অন্য কিছু আঁকতে হবে না আপনাকে। এইটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, যে আপনি এক্স অক্ষ আঁকলেন আর ওয়াই অক্ষ আঁকলেন, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আর মাঝখান থেকে যেটা গেল এটা হচ্ছে আপনার সেই বিন্দুর অবস্থান। এইটা হচ্ছে আপনার প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে দেখি যে অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে, এই যে মূল বিন্দু, এই যে মূল বিন্দু ও। ওকে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, এই যে আরেকটা বিন্দু অবস্থান পি, অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তা বা নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। মানে এই যে দূরত্বটাকে আমরা নির্দেশ করতেছি ওপি, এটা কি? এই যে এই এখান থেকে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে, মানে ওপি। এই ওপিটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। দেখেন এখানে বুঝাই দিছি যে মনে করি পরস্পর সমকোণে অবস্থিত, এই যে এর 90 ডিগ্রি, তাহলে সমকোণ না এটা? এক্স ওয়াই সমতলে আছে মানে 90 ডিগ্রি। এই দেখেন পরস্পর সমকোণে অবস্থিত এক্স ও ওয়াই, এই যে এক্স ও ওয়াই দুইটি অক্ষ, ভালো কথা। এদের মূল বিন্দু ও, এই যে আমি মূল বিন্দু আঁকাইছি ও। এইবার পি যে কোনো একটা বিন্দু, এই যে পি যে কোনো একটা বিন্দু আপনার পিয়াল ভাই দাঁড়ায় আছে। এখানে ও পি ভেক্টর, এই যে ও, যে ও থেকে পি পর্যন্ত একটা দাগ টানিছি, এই যে গোলাপি কালারে এইটা ভেক্টরটি ও বিন্দু সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে, কার সাপেক্ষে? এই পি বিন্দুটা আমরা নিজে নির্ণয় করব, এটা কার সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে। ওকে, সবসময় ও বিন্দুর সাপেক্ষে, মানে মূল বিন্দুর সাপেক্ষে আমরা নির্ণয় করতেছি। মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশ করে, মানে আমরা এই বিন্দুটা থেকে দেখতে পাবো তাকালে যে পিয়াল ভাই কোথায় আছে, বাম দিকে ডান দিকে কত কিলোমিটার দূরে, এটা। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে,
আপনাদের এত তো বোঝা লাগে না, জাস্ট আমি সংজ্ঞাটা পড়াচ্ছি এই জন্য এত বোঝাই দিচ্ছি। ওকে, জাস্ট আপনারা এই নীল অংশটুকু মুখস্থ ঠুটস্থ রাখবেন, এটা হচ্ছে ক নাম্বারে চলে আসে। অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, খুবই। ওকে, টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নোটে কতটুকু লিখবো এটা একটু দাগিয়ে দিয়েন। জাস্ট এই যে অর্থাৎ থেকে শুরু করে, অর্থাৎ না মানে প্রসঙ্গ কাঠামো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুকু হচ্ছে আপনি জাস্ট লিখবেন। আপনার বোঝার জন্য কতটুকু লেখা প্রয়োজন, আমার বোঝার জন্য কিছু কিছু না, শুধু এখানে অবস্থান ভেক্টর লেখা প্রয়োজন। মানে আমার নোটে আমি যদি লিখতাম তাহলে শুধু অবস্থান ভেক্টর লিখতাম আর এই চিত্রটা আঁকাতাম। বাট আপনারা যেহেতু একেবারে নতুন, তাহলে আপনাদের এখন তো লং নোট করতেছেন তাই না, তাহলে আপনারা কি করবেন, এখানে হচ্ছে আপনি অবস্থান ভেক্টর দিয়ে নিচে একটা সমান সমান দিয়ে আপনি সংজ্ঞাটা লিখবেন আর চিত্রটা আঁকাই দিবেন। ওকে, এটা করলেই এনাফ, আর কিছু করা লাগবে না। এখন অবস্থান ভেক্টর আরেকটা নাম হচ্ছে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। আপনাকে যদি বলে যে অবস্থান ভেক্টরের সংজ্ঞা বলো, তাহলে এই যে নীল এই কালারের এইটা সংজ্ঞা। আবার যদি বলে যে ব্যাসার্ধ ভেক্টরের সংজ্ঞা বলো, তাও এই সেম সংজ্ঞাই। ওকে ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা এখানে? সবাই কথা না বলতে হবে। ভাইয়া। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। ওকে, আয়ত একক ভেক্টর। ওকে, আমরা এখন আয়ত একক ভেক্টর নিয়ে আলোচনা করব। ওকে, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, এই যে এখন এই যে কার্তেশীয়, শামীম ভাই আছেন নাকি? কার্তেশীয় স্থানাঙ্ক, আপনার এখানে দুইটা হচ্ছে স্থানাঙ্ক পড়বে। একটা হচ্ছে পোলার পোলার স্থানাঙ্ক, আর একটা হচ্ছে এই যে কার্তেশীয় স্থানাঙ্ক। এটা আপনি হায়ার ম্যাথে পাবেন। হায়ার ম্যাথ যখন সরল রেখা করাবে শামীম ভাইয়া, তখন হচ্ছে আপনি দেখতে পাবেন যে ওখানে হচ্ছে অবস্থান নির্ণয়ের জন্য কার্তেশীয় স্থানাঙ্ক আর পোলার স্থানাঙ্ক আছে। এই জন্য আমি আর বেশি আলোচনা করবো না, ওখানে ক্লিয়ার হয়ে যাবে। একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। ওকে, দেখেন ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক কথাটা মানে কি? 3D। ওই যে ওই পাশে দেখে আসলাম, এই যে এইটা দেখেন, এক্স ওয়াই জেড মানে ত্রিমাত্রিক। আমরা এই পর্যন্ত শিখে আসছি যে এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। মানে গ্রাফের ক্ষেত্রে ওই যে পরিসংখ্যান করছেন আপনারা, ওই সময় যে গ্রাফটা আঁকাতেন, এক্স অক্ষ উপরের দিকে বা ওয়াই অক্ষ যেটাই দেন না কেন, নিচের দিকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ যেটাই দেন না কেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কাহিনী। এখন এখন কি, এখন জাস্ট এই মাঝ বরাবর আরেকটা অক্ষ বেরোবে, সেটা হচ্ছে জেড অক্ষ। এইটাই হচ্ছে 3D মডেল। এই আপনি আগে যেটা শিখছিলেন যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ, এইটা হচ্ছে 2D মডেল। আর এই যে এখন জেড অক্ষ নিয়ে আসবেন, এইটা হচ্ছে 3D মডেল। ওকে, এইটা হচ্ছে তফাৎ। এটা হচ্ছে এসএসসিতে শিখছেন আর এইটা হচ্ছে এইচএসসিতে শিখছেন। ওকে, ক্লিয়ার এবং তো? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। সবাই কিন্তু কথা বলছেন, আমি দুইজনের আওয়াজ শুনতে পাচ্ছি। সবাই কথা বলতে হবে, অবশ্যই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, না চাইলেও কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, যাই হোক, তাহলে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ, এই যে এক্স অক্ষ একটা, ওয়াই অক্ষ একটা আর জেড অক্ষ একটা, তিনটি কিন্তু প্লাস মানে ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর, এই যে এক্স অক্ষ বরাবর কি কাজ করে, আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। কালকে আলোচনা করছিলাম, তারপরে আজকে আলোচনা করছি যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আই ক্যাপ, যে অক্ষ বরাবর হচ্ছে কে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর হচ্ছে কে ক্যাপ। এই একক ভেক্টরগুলোকে তোমার হচ্ছে কাজ করে, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম এখান থেকে একটু টাইনে দিই যে এক্স অক্ষ বললে তখন আমরা কি ব্যবহার করব, আই একক ভেক্টর। ওয়াই অক্ষ বললে জে একক ভেক্টর। আর যদি আমাকে জেড অক্ষ বলে তাহলে কি বলবো, কে। ইয়েস, কে একক ভেক্টর। অবশ্যই কে ক্যাপটা দিবেন, নয়তো বোঝা যাবে না, ঠিক আছে? এইটাই। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা এদেরকে হচ্ছে আমরা একক ভেক্টর বা আয়ত ভেক্টর বলবো। আয়ত একক ভেক্টর বা একক ভেক্টর, এইটা কিন্তু ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখবা যে তোমরা কলেজে ভর্তি হয়েছো, প্রথম যে পরীক্ষা আইছে ওখানে প্রথমেই তোমাদের হচ্ছে সিলেবাসে ভেক্টর থাকবে, সেজন্য ভেক্টর আগে করাচ্ছি, যাতে তোমরা প্রথম থেকে টপ লেভেলে থাকতে পারো। ওখানে যদি পরীক্ষায় সিকিউ নেয় তার মধ্যে হচ্ছে আয়ত একক ভেক্টরটা কতে থাকবে, ঠিক আছে? সুতরাং খুবই গুরুত্বপূর্ণ ক জন্য, এই জন্য আমি এইগুলো করাচ্ছি। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ ধনাত্মক দিক বরাবর একক ভেক্টর, এই যে আমি এখানে লিখে দিচ্ছি আই, ওয়াই অক্ষ বরাবর
যে আর জেড অক্ষ বরাবর কে ধরা হয়। আর চিত্রটা এই যে এটা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তাও আমি দুইজনের আওয়াজ শুনতে পাচ্ছি, বাকি কই? ভাই একটু আরেকবার বলবেন, আমার এখানে নেট একটু সমস্যা ওকে ওকে হয়েছিল, ওকে ওকে যার আসতে ঠিক পারিনি। আছে ঠিক আছে, আমরা আরেকবার রিপিট করতেছি। ত্রিমাত্রিক মানে হচ্ছে 3D, আয়তাকার আমরা পড়বো হচ্ছে এখন আয়তাকার ভেক্টর। 3D মানে ত্রিমাত্রিক, এটা হচ্ছে মানে 3D। আপনি সারা জীবন পড়ে আসছেন, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আপনার পরিসংখ্যান করার সময় দেখে আসছেন, এইটা হচ্ছে 2D মডেল। ওকে, আর এখন ঠিক আছে, আপনার আরো ভালো করে বোঝাই দিই। আপনাদের ঘরের এক কোণার দিকে খেয়াল করেন যে দুইটা দেয়াল একসাথে মিলে গেছে। খেয়াল করেন যে দুইটা দেওয়াল একসাথে মিলে গেছে। ছাদের দিকে খেয়াল করেন আর দেওয়ালের দিকে খেয়াল করেন যে তিনটা পিলার হয়েছে, একটা বাম দিকে, একটা ডান দিকে, আর একটা মাঝ বরাবর। দেখা যাচ্ছে যে কোনো একটা কোণায় খেয়াল জি করেন। ভাইয়া। হ্যাঁ, এইটা হচ্ছে 3D মডেল। এই যে এইটা হচ্ছে এই জিনিসটা, এই যে বুঝালাম না যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এইটা হচ্ছে এই যে আপনাদের ঘরের যে আপনি যে দেখতে পাচ্ছেন না কোণায়, একেবারে কোণায় এইটা এটা হচ্ছে 3D মডেল। আর 2D কি? 2D হচ্ছে এই যে এক্স আর ওয়াই, এটা যে আমরা পরিসংখ্যানে ব্যবহার করেছি ওই ছক আঁকার জন্য, এইটাই। এখন কার্তেশীয় স্থানাঙ্ক এই জিনিসটা কি? এইটা হচ্ছে আপনার পোলার স্থানাঙ্ক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক আছে। এটা হচ্ছে আপনারা সরল রেখায় শিখবেন, জাস্ট আপনারা এখন সংজ্ঞা হিসেবে মুখস্থ রাখেন, ম্যাথে সরল রেখায় আছে এটা। ওকে ওকে, ব্যবস্থায় ওকে ভাইয়া। তিনটি ধনাত্মক অক্ষ। এই তিনটি ধনাত্মক অক্ষ কি জিনিস? এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। অবশ্যই ধনাত্মক, কারণ মাইনাস তো দেওয়া নাই, তাহলে ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর, তিনটি একক ভেক্টর কি কি? আই একক ভেক্টর, জে একক ভেক্টর, আর কে একক ভেক্টর। এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি। ওকে ওকে, বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বা আয়ত ভেক্টর বলে। এটা জাস্ট সংজ্ঞা, তাই আমি জাস্ট চিত্র দিয়ে বুঝাই দিলাম। অবশ্যই চিত্র দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ওইটা খুব মনে থাকবে। ঠিক আছে, এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর একক ভেক্টর হচ্ছে আই। এই যে এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে। এইটাই হচ্ছে এখানে লেখা আছে, এছাড়া আর কেউ না। আর এখানে যে চিত্রটা দেওয়া আছে, এই যে চিত্র। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমরা ভাই, পরীক্ষার সময় কি মানে ক নাম্বারে যদি আসে তাহলে কি আমরা সংজ্ঞাটা লেখার সাথে সাথে কি চিত্রটাও দিয়ে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই চিত্রটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যদি সংজ্ঞায় গড়মিল করেন, যদি আপনি চিত্র সঠিক দিতে পারেন, তখন স্যার আপনাকে মার্ক দিতে বাধ্য। ওকে ঠিক আছে। কারণ স্যার দেখবে যে ও হয়তো পারে না, হয়তো ভুলে গেছে জিনিসটা, সংজ্ঞাটা ভুলে গেছে, বাট ওর কনসেপ্ট ক্লিয়ার আছে। আর তখন স্যার মনে করবে যে না, ওর হচ্ছে দেওয়া উচিত। বুঝছেন? কিন্তু আচ্ছা আচ্ছা। 99% পোলাপান এখানে চিত্র দেয় না, এই জন্য যার স্যাররা এরকম কোরাস দিয়ে চলে যায়। ওকে। ওকে ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে আসি। এখন হচ্ছে সরণ ভেক্টর। ওকে, আমরা সরণ ভেক্টর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সরণ ভেক্টরটা কি? সরণ ভেক্টর ইংলিশে নামটা অবশ্যই পড়ে নেবেন। এখন রৈখিক বা সরল পথে, রৈখিক বা সরল পথে কি? এই যে এই বরাবর চলতেছে, ধরো একটা আপনি এখানে দাঁড়ায় আছেন, এখানে আপনি দাঁড়ায় আছেন, এখন আপনি এই বরাবর চলতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, সেটা হচ্ছে রৈখিক বা সরল পথে বা নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরণ ভেক্টর বলে। মানে একটা বোঝার চেষ্টা করেন, নির্দিষ্ট দিকে, এখান থেকে নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে, নির্দিষ্ট একটা দিক, যে ধরেন আপনার নাম হচ্ছে, দাঁড়ান, এটা হচ্ছে আমি, আপনাদের দিয়ে না বুঝাই, নয়তো আপনারা আবার মাইন্ড করবেন। এটা হচ্ছে আপনার পিয়াল ভাইয়া। ওকে, এটা হচ্ছে আপনার পিয়াল ভাইয়া, মাথা কই? ওকে, এটা আপনার পিয়াল ভাইয়া। এখন ও ঢাকায় যাচ্ছে একটা নির্দিষ্ট দিকে, এটা হচ্ছে ঢাকা। ওকে, এখন নির্দিষ্ট দিকে ও 10 কিলোমিটার বা 100 কিলোমিটার, 100 কিলোমিটার যাচ্ছে। এইটা হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টরের সাথে দেখেন, সরণ মানে সরণ হচ্ছে ওর, এই যে 100 কিলোমিটার সরণ হলো, এটাই। ওকে, এখন অন্য কথায় কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা সরণ ভেক্টর বলি। আমরা আগে যে অবস্থান ভেক্টরটা দেখে আসলাম, ওইটার পরিবর্তন এখন আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি আর একটু ক্লিয়ার করে দিই। চিত্র দেখে খেয়াল করেন, এইটা কি অক্ষ বলেন তো? এক্স অক্ষ। এটা এটা কি দেবো বলেন তো? ওয়াই অক্ষ। ওয়াই, আর এটা জেড। জেড। ওকে, তাহলে সেম টু সেম। এখন জেড আগে অক্ষ। কি ছিল? হ্যাঁ, কিছু বলতেছো ভাই?
ওকে, আগে ছিল যে আমরা অবস্থান ভেক্টরে মানে আগের স্লাইডে দেখে আসলাম যে একটা দাগ ছিল, মানে এখানে একটা, এই যে এখানে আপনার পিয়াল ভাইয়া ছিল, ওকে, এখানে আপনার পিয়াল ভাইয়া ছিল, বাট এখন কি করতেছে, ও এই জায়গার থেকে সরে ও ঢাকায় যাচ্ছে, ওকে, এই জায়গাতে সরে ঢাকায় যাচ্ছে, ঢাকা হচ্ছে এখানে, ওকে, পিয়াল ভাইয়া ছিল এখানে, ঢাকায় যাচ্ছে এখানে। এই যে সরণটা হচ্ছে, এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই মাঝখানের এই যে পথটুকু, এইটা হচ্ছে সরণ ভেক্টরের মান। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আগে জানলাম, ঠিক আছে, আমি আরো ভাই একটু আরেকবার বুঝান হ্যাঁ তো হ্যাঁ, ভালো আমি হতো। আমি আবার অবশ্যই ক্লিয়ার করে দিব। আমি জানি যে কোনটা আপনারা বুঝতে পারতেছেন আর কোনটা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে, আমি আরেকবার ক্লিয়ার করে দিব জিনিসটা। দেখো, আমি একে এবার চিত্র একে, আমরা অবস্থান ভেক্টর আর সরণ ভেক্টরের মধ্যে পার্থক্য, আমরা অবস্থান ভেক্টর এরকম দেখলাম, এরকম দেখলাম আর এরকম দেখলাম, ওকে, প্রত্যেকেই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটার সাথে এটা 90, এটার সাথে এটা, দেখলে যদিও মনে হচ্ছে না তবুও এগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা নিয়ম, ওকে, ধরেন সাপোজ ধরলেন, ওকে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমি মুছে দিই কারণ আমরা এখানে আঁকাকি করব, ওকে, অবশ্যই কিন্তু আপনারা নোট করবেন, নয়তো ভুলে যাবেন, ওকে, আমরা এই একটা অক্ষ, এই একটা অক্ষ, এই একটা অক্ষ, এটা কিন্তু গত স্লাইডের জিনিস আঁকাচ্ছি, তাহলে এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, ওকে। এখন আপনার পিয়াল ভাইয়া এখান থেকে আপনার এখানে যাচ্ছিল, এখানে দাঁড়াই ছিল, তাই না? আগের স্লাইডে তো আমরা এটা দেখে আসলাম, এখানে দাঁড়াই ছিল, এখন সেটা ছিল অবস্থান ভেক্টর, এই যে এখানে ছিল ও আর এখানে হচ্ছে পি, তাহলে এখানে ও পিটা হচ্ছে অবস্থান ভেক্টরের মান, ওকে, এই যে দূরত্বটুকু, এই যে এখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে অবস্থান ভেক্টরের মান, ঠিক আছে। এইবার আমরা চলে আসলাম সরণ ভেক্টরে, মানে এই স্লাইডে, এই স্লাইডে এসে কি কাহিনী করতেছি, সেম টু সেম আমরা চিত্র আঁকলাম, ধর বেশি বড় হয়ে গেছে, দাঁড়াও একটু ছোট করে দিই, আমরা এবার একটু ভিন্ন কালি দিয়ে আঁকি, ওকে, ওকে, আমরা এইবার এই চিত্রে এসে কি করলাম, আমরা আবার সেম টু সেম চিত্রে আঁকলাম, এখানে দিব এক্স অক্ষ, এখানে হচ্ছে ওয়াই অক্ষ, এখানে হচ্ছে জেড অক্ষ, ওকে, এই পর্যন্ত সব ক্লিয়ার, যাতা তাই। এই জায়গা থেকে ও বিন্দু, এখান থেকে আপনার পিয়াল ভাইয়া দাঁড়াইছিল এই জায়গাটাই, এখানে দাঁড়াইছিলাম, ওকে, এখানে দাঁড়াইছিলাম, এটা হচ্ছে সে পি বিন্দু। এইবার পিয়াল ভাইয়া বললো কি যে আমি ঢাকা যাব এই জায়গা থেকে, নাকি আবার হচ্ছে ওই বাড়ি এসে আবার ঢাকা যাবে, বলেন তো? ধরেন আপনি এক জায়গায় গিয়েছেন, সেই জায়গা থেকে মনে হলো যে ঢাকা যাবেন, ওকে, এখন আপনি কি আবার বাড়ি আসবেন? না, আপনি কি করবেন, এই জায়গা থেকে এই জায়গায় যাবেন, এই জায়গায় ঢাকা যাবেন, এই যে এইটুকুকে বলা হয় আমার সেটা থেকে তো ঢাকা ছিল, হ্যাঁ হ্যাঁ বাড়ি আসে কি হ্যাঁ, দরকার? ওইটাই যুক্তি খাটাতে হবে, তুমি যুক্তি দিয়ে, এই ফিজিক্সটা হচ্ছে যুক্তি খাটানোর জিনিস, ঠিক আছে, যুক্তি দিয়ে সবকিছু প্রমাণ করবে, দেখো সবকিছু সহজ, ওকে। দেখো এইবার এই যে এখান থেকে আমি এখানে এই যে ঢাকায় যাচ্ছি, তাহলে এই মানটুকুকে বলা হয় ডেল আর ভেক্টর, ওকে, এই মানটুকুকে বলা হয় ডেল আর ভেক্টর, আর এই ডেল আর ভেক্টরটা কি, এইটা হচ্ছে সরণ ভেক্টরকে আমরা ডেল আর ভেক্টর দ্বারা প্রকাশ করি, সরণ ভেক্টর, ওকে, এটা হচ্ছে সরণ ভেক্টর, সরণ ভেক্টরকে আমরা ডেল আর দ্বারা প্রকাশ করি, ওকে, ভালো কথা। এইটুকু মানকে আমরা বলি ডেল আর ভেক্টর, ওকে, এইটুকু বুঝছো সবাই? সবাই কি ক্লিয়ার জি ভাইয়া। যে আগে কি পড়লাম জি ভাইয়া। আর কি পড়লাম? ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা আবার প্রথম থেকে পড়ি, এই যে আমরা নীল অংশটুকু পড়বো, যে অন্য কথায় কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, আগে ছিল এইটা, এই যে অবস্থান ভেক্টর, এইটা ছিল অবস্থান ভেক্টর না, আর এখন সেটা পরিবর্তন করে ঢাকায় যাচ্ছে, তাহলে আমার পরিবর্তন হলো, তাহলে কার পরিবর্তন হলো? অবস্থান ভেক্টরের পরিবর্তন হলো। সেজন্য আমরা বলেছি যে অন্য কথায় কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, কোনো স্যার জিজ্ঞাসা করে যে আপনার হচ্ছে সরণ ভেক্টর কাকে বলে, আপনি বলবেন যে স্যার অবস্থান ভেক্টরকে যদি আমি পরিবর্তন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সরণ ভেক্টর। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে, এখন হচ্ছে আর ভেক্টর একে দ্বারা সূচিত করা হয়। আপনি ডেল আর বা আর যেটাই ধরবেন না কেন, আমি এখানে যেহেতু পরে সূত্র লিখে দিচ্ছি এই জন্য ডেল আর ধরেছি, আপনি ডেল আরই ধরবেন, ওকে। ওকে, ধরি এই যে ধরি সরল পথে যাচ্ছে, এই যে সরল পথে যাচ্ছে, এই যে সরল পথ, এই যে সরল পথ, কোনো বিন্দু অতিক্রান্ত দূরত্ব এ বি, এসব দেখা লাগবে না, জাস্ট আমি এই যে একবারে বুঝাই দিছি, এটা দেখে নিয়ে, ওকে। এখন অন্যভাবে বলা যায় একটি বস্তুর অবস্থান এরকম দেয়া থাকবে যে আর ওয়ানের মান দেওয়া আছে, আর ওয়ান ভেক্টরের মান দেওয়া আছে যে এটা দেওয়া থাকবে হচ্ছে 5 ধরো 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ
প্লাস 5k ক্যাপ। ওকে, এইরকম দেওয়া থাকবে জাস্ট মান, বাট আমি দিইনি, আমি জাস্ট বুঝাইছি আপনাকে যে এক্স ওয়াই জেড বরাবর একটা কিছু দেয়া থাকবে এবং পরিবর্তিত অবস্থান, মানে এই যে ঢাকায় যাচ্ছি না, এই হচ্ছে সেই ঢাকার অবস্থান। ওকে, ক্লিয়ার? এখানে আপনার R1-এ হচ্ছে ছিল কে, R1-এ ছিল আপনার পিয়াল ভাইয়া, আর আপনার পিয়াল ভাইয়া পরে কি করতেছে, ঢাকায় যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে R2। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এরকম সেম জি ভাইয়া। এই যে 3i ধরে এখানে 4i 5j 7k এরকম একটা মান দেয়া থাকবে। ঠিক আছে, কি করবেন আপনারা, এই যে আপনার সরণ ভেক্টর যদি নির্ণয় করতে বলে তাহলে ডেল আর বের করবেন, ডেল আর ভেক্টর ইকুয়াল টু R2 মাইনাস R1, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি মাইনাস করে দেন তাহলে আপনি পাবেন সরণ ভেক্টর। ক্লিয়ার? জি ভাইয়া। এই যে এবার আরো ক্লিয়ার করে দিব, দেখেন এইটা হচ্ছে R1 এর মান, ভালো করে দেখেন, এইটা হচ্ছে R1 এর মান, আপনার পিয়াল ভাই যে দূরত্বটা ওরকম করেছিল। এইবার পরে যেটা হয়েছে না, এই মূল বিন্দু থেকে, সবকিছু কিন্তু মূল বিন্দু থেকেই, আমরা সরণটা ধরি মূল বিন্দু থেকে। ওকে, এইটা হচ্ছে R2 এর মান। তাহলে আমার এই মানটা R1 এবং R2 এর মান যদি আপনার প্রশ্ন দেওয়া থাকে, আপনাকে যদি বলে যে সরণ ভেক্টর নির্ণয় করো, তা আপনি পারবেন তো? জাস্ট এটা সূত্র, কিন্তু এই যে এটা সূত্র, এতক্ষণ যা বুঝলাম লাস্ট কথা হচ্ছে এটা, যে ডেল আর ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। কারো কি বুঝতে সমস্যা হয়েছে? বলতে হবে। না। ওকে ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে আসি। এখন হচ্ছে সদৃশ ভেক্টর। ওকে, সদৃশ ভেক্টর নিয়ে আলোচনা করব। সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টরস, হয়তো নামগুলো একটু আনকমন মতে পারে যে কি বাবা লাইক ভেক্টর, এই আবার কি জিনিস, আমরা তো বাংলায় পড়ি এই জন্য আমাদের কাছে এরকম মনে হচ্ছে। যাই হোক, সমস্যা নেই, আপনারা জাস্ট পাশাপাশি নামটা একটু দেখে রাখবেন। ওকে, সদৃশ ভেক্টর। ওকে, এখানে হচ্ছে সদৃশ ভেক্টর, লাইক ভেক্টর, সমজাতীয় অসম মানের, ভালো করে দেখেন, আমি কিন্তু অবশ্যই অন্য কালি দিচ্ছি, এমনি এমনি না। ঠিক আছে, আমরা হচ্ছে কালিটা একটু চেঞ্জ করে নিই। আমি অবশ্যই এখানে দিয়েছি সমজাতীয় অসম মানের দুইটি ভেক্টর, সমজাতীয় অসম মানের দুইটি ভেক্টর। আপনি কি লাইনটা বুঝতে পেরেছেন কেউ? না ভাইয়া। ওকে, না ভাইয়া। সমজাতীয় মানে কি, আগে একদম মানে ভেঙে ভেঙে বোঝাবো। সমজাতীয়, সমজাতীয়, ওকে, সমজাতীয় মানে কি, সেম ধর্ম। ওকে, সেম ধর্মটা হচ্ছে সমজাতীয়। ঠিক আছে, আপনি আমি সমজাতীয় কারণ আমরা হচ্ছে মুসলিম ধর্মের, কিন্তু এখন আপনি যে আইসে কি আমাকে বলবেন যে ভাইয়া বুঝবো কি করে যে এই ভেক্টরটা মুসলিম নাকি হিন্দু, এরকম যেন প্রশ্ন করেন না। ঠিক আছে, দেখেন, সমজাতীয় মানে হচ্ছে সেম ধর্ম, সেম ধর্ম মানে হচ্ছে সেম দিক। ক্লিয়ার? এই দুইটা লাইন কি ক্লিয়ার আপনাদের? জি ভাইয়া। ওকে জি ভাইয়া। ওকে, সমজাতীয় মানে হচ্ছে সেম ধর্ম, আর সেম ধর্ম মানে হচ্ছে সেম দিক। এখন এই যে দুইটা ভেক্টর, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটা দিক কি ডান দিকে? দেখেন তো, এইটার দিকে এইদিকে, এটার দিকে এইদিকে, জি ভাইয়া। তাহলে এই দুইটা সমজাতীয় ভেক্টর না? জি ভাইয়া। তাহলে আমার প্রথম শর্ত এটা পূরণ করতেছে। এখন দ্বিতীয় আরেকটা শর্ত বলেছে যে অসম মানের, অসম মান কি? অসম, সমান নয় দুইটাই। ইয়েস, মানে হচ্ছে দুইটা, যে দুইটা জিনিস আছে ওইটা সমান, সেম, সেম নয়। ওকে, এইটার মান ধরেন 5 আর এইটার মান ধরেন 10 মিটার, আর এটা হচ্ছে 5 মিটার, তাহলে তো সেম না, তাহলে মিলতেছে না যে দুইটা ভেক্টরের দিক হবে একই দিকে এবং মান সমান হবে না। ক্লিয়ার? আবার বলি, দুইটা ভেক্টরের মান হবে একই দিকে বাট সমান, একে অপরের হচ্ছে অর্ধেক হবে বা আরো ছোট হবে, ওটা ম্যাটার না, বাট মান সমান হবে না। এই জন্য বলেছি যে সমজাতীয় অসমমানের। এইবার ক্লিয়ার হয়েছে যে সমজাতীয় অসমমানের মানে কি? জি ভাইয়া। জি ভাইয়া। জি, ওকে জি ভাইয়া। ওকে, সমজাতীয় অসমমানের দুইটি ভেক্টর, এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, এই যে এ ভেক্টর একটা বি ভেক্টর একটা, যদি একই দিকে, এই যে একই দিক ডান দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। আমরা চিত্র তো দেখে নিয়েছি, আর উদাহরণ কি, এ ইকুয়াল টু 2b, মানে এ হচ্ছে আমরা এ হচ্ছে বড় হবে আর বি হচ্ছে তার দ্বিগুণ ছোট হবে।
বুঝতে পেরেছেন কি কথাটা, এ ইকুয়াল টু বি এর কথাটা? জি ভাইয়া। ভাইয়া সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া ওকে ওকে, ঠিক আছে। এক্ষেত্রে এ ও বি সদৃশ ভেক্টর, এইটা হচ্ছে কাহিনী। ওকে, তাহলে আমরা সেকেন্ড স্লাইডে চলে যাই। ওকে, এখন হচ্ছে পড়বো হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপরীত না কিন্তু, এইটা কিন্তু বিপরীত না। আগেই আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা কিন্তু বিপ্রতীপ, বিপরীত না। ক্লিয়ার? আগে আপনাকে এইটা বুঝতে হবে, এইটা বুঝলেই আপনার জিনিস সহজ পরের অংশ। ওকে, এখন বিপ্রতীপ ভেক্টর, দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীপ হলে, বিপরীত না কিন্তু, বারবার বলতেছি কিন্তু বিপরীত না। বিপরীত মানে কি আপনাকে বুঝাই, আর বিপ্রতীপ মানে কি বুঝাই, দেখেন। হ্যাঁ ভাই একটু বুঝেন তো, বুঝতে পারেননি ওটাই। ঠিক আছে ঠিক আছে, আমি তো জানি, আমি যেহেতু তোমাদের শিক্ষক, আমি অবশ্যই তোমাদের জীবন পার করে আসছি, আর আমিও তোমাদের বয়সে মাথার উপর দিয়ে যাইতো, তখন অনেক রিসার্চ করে করে এ ভাইয়ের কাছে ওই ভাইয়ের কাছে, ভাই একটু বুঝাই দেন, সবাই বলতো তুই কি পাগল, হ্যাঁ এই সাধারণ জিনিস বুঝিস না, সব তো বাংলায় লেখা আছে। তারপরেও শুনে 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 একটা আয়ত্ত চলে আসছে। কিন্তু আমি চাই না যে আমার স্টুডেন্টগুলো অন্য কারো দ্বার প্রান্তে যাক। ওকে, যাই হোক, সমস্যা নেই, ইনশাল্লাহ। দেখো, বিপরীত কি জিনিস আর বিপ্রতীপ কি জিনিস একবারে বুঝাই। ওকে, বিপরীত বারিশি প রয় দীর্ঘি ত। ওকে, বিপরীত কি জিনিস দেখো, +1 এর বিপরীত হচ্ছে -1। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক জি আছে। জি এই জিনিসটা হচ্ছে ভাইয়া বিপরীত বোঝাই। আর বিপ্রতীপ কাহিনীটা কি, এইটা হচ্ছে ধরো এখানে যদি 5 বোঝাই, এইটার বিপ্রতীপ হবে 1/5। এইবার ক্লিয়ার? যদি এখানে থাকতো 10, তাহলে কত হতো? 1/10 1/10। 1/10, 1/10। ঠিক আছে, যাই হোক, সমস্যা নেই, বাংলিশ আমাদের চলে আসে, সমস্যা নেই, চিল। ওকে, তাহলে এইবার বুঝতেছো যে বিপরীত কি জিনিস আর বিপ্রতীপ কি জিনিস? জি ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার? জি ওকে ভাই। ওকে, মনে হয় না যে আজ জীবনে কোনোদিন ভুলবা। ওকে, দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীপ, তাহলে কি হবে? এখানে দেওয়া থাকবে 5i, তাহলে কত হবে আমাদের বিপ্রতীপ ভেক্টর? 1/5 ভাই ইয়েস, 1/5i। ইয়েস, এইটাই রাইট অ্যান্সার। ওকে, সেই জিনিসটাই, তাদেরকে আমরা বিপ্রতীপ ভেক্টর বলবো। আর উদাহরণ এই যে এ ভেক্টর দেওয়া আছে 5i, তাকে আমরা যদি বি ভেক্টর হিসেবে মানে বিপ্রতীপ ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে 1/5i। এখন এই 1/5i এইভাবেও লেখা যায়, আবার যদি আমি এইভাবে লিখি যে 1/5i, একই কথা, কারণ গুণের সম্পর্ক। ঠিক আছে, এইটাই উপরে গুণ আকারে দিয়ে দিছে। ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে ভাই। ঠিক আছে, আমরা সমরেখ ভেক্টরে ভাইয়া। চলে আসি। ওকে ওকে, সমরেখ ভেক্টর, এখন আমরা আলোচনা করব সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি এমন হয় যে তারা একই রেখায়, ভালো করে বোঝো, দুই বা ততোধিক, দুই বা ততোধিক কথার মানে কি বলতো? 2 বা তার তার অধিক। ইয়েস, দুই বা তার অধিক। ওকে, দুই বা তার অধিক, ভালো কথা। ভেক্টর যদি এমন হয় যে একই রেখায়, একই রেখায়, একই রেখায় কথাটা মানে কি দেখো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, একটা রেখার উপর অবস্থিত না? দেখো যে দুইটা ডান দিকে যাচ্ছে, বাট একটার উপর আর একটা, তাহলে একই রেখায় না এরা? জি তাহলে যদি এরকম থাকে, যদি তোমাকে বলে যে হচ্ছে এরকম বলে যে দাঁড়াও, এই একটা ভেক্টর, ধরো এটা হচ্ছে বি ভেক্টর, আর আর একটা ভেক্টর এর উপরে টানিছি আমি একই রেখার উপরে, এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এটা আমরা পরস্পর কি ভেক্টর? এটা এটা হচ্ছে সমরেখ ভেক্টর। কারণ কি, এরা একই রেখায় আছে এবং একই দিকেই যাচ্ছে। ওকে, এবং দুইয়ের অধিক বা দুই বা দুইয়ের অধিক। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ভাইয়া। একই রেখায় বা সমান্তরালে ক্রিয়া করে তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলি। এখন একই রেখায় তো বুঝলাম যে এই কাহিনীটা, এখন সমান্তরালে ক্রিয়া করে মানে কি দেখো, সমান্তরালে মানে কি, উপরে দুইটা আছে, নিচেও দুইটা আছে। ক্লিয়ার? এই যে এ আর বি, এটা তো বুঝলাম যে একই রেখায় আছে, আর এর সাথে এইটা কি সমান্তরাল আছে না? বির সাথে কি এটা জি ভাইয়া। সমান্তরাল আছে না? আবার এই দুইটার সাথে এইটা সমান্তরাল আছে না? জি মানে ভাইয়া। হচ্ছে একই রেখায় বা সমান্তরালে।
মানে একই রেখায় হবে অথবা সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে আমরা বলে থাকি সমরেখ ভেক্টর। এই যে এ বি বা এ বি সি, এই যে এ বি সি তো দিই নাই, এখানে হচ্ছে ই হবে, ই হবে ই। তারপরে আমি এখানে লিখে দিচ্ছি যে এ ভেক্টর ও বি ভেক্টর এরা হচ্ছে সমরেখ ভেক্টর। তারপরে হচ্ছে তোমার কি বলবো এখানে এ ভেক্টর, তারপরে বি ভেক্টর আর ই ভেক্টর, ই ভেক্টর এগুলো সমরেখ ভেক্টর। ওকে, ক্লিয়ার? ভাইয়া সিটি কেন লিখলেন না? সিডি কেন লিখলাম না, মাঝে বাদ পড়ে গেছে, চলো লিখে দিই, সমস্যা কি? সমস্যা কি, আমরা লিখে দিই, সমস্যা আছে কোনো? আমাদের কি কলমে কালি ফোরাচ্ছে? এবার খুশি? সবগুলোই সমরেখ ভেক্টর। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আসলে এগুলো তো আপনাদের সংজ্ঞা হিসেবে আসে, আর এই জিনিসটা এমসিকিউ আসে জানেন। আপনার এটা অ্যাডমিশনে না পড়লে আমার সাথে দেখা করেন আপনি, যে ভাইয়া আপনি পড়াইলেন আমার পড়িনি, পড়বেই পড়বে। আপনার যখন কলেজ পরীক্ষা দেবেন তখন এই এমসিকিউটা চলে আসবে, যে বলবে যে 5i দেওয়া থাকবে, 5i দেওয়া থাকবে, অন্য কিছু চেঞ্জও করবে না। দেখবেন যে অনেক সময় চেঞ্জও করবে না, যা আছে তাই দেওয়া থাকবে। বলবে যে 5i দেওয়া আছে বা 5j দেওয়া আছে, এর হচ্ছে বিপ্রতীপ, বিপ্রতীপ বানান কি লিখছি? ওকে ঠিক আছে, বিপ্রতীপ ভেক্টর কি লেখো, জাস্ট 1/5i, এটা হচ্ছে অ্যান্সার, 1 মার্ক কমন। ক্লিয়ার? আমি আপনাদেরকে এমন কিছুই পড়াবো না যেটা কমন আসবে না পরীক্ষাতে, বা মানে ধরো ফাউ যাবে, মানে মানে আপনি যে কষ্টটা করতেছেন, রাত জেগে নোট করতেছেন, রাত জেগে পড়তেছেন, এই যে আপনার নষ্ট হবে এরকম কিছুই আমি পড়াবো না, ঠিক আছে? ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। অনেকেই আছে দেখেন, প্রথমে আমাদের জয়েন করছিল প্রায় 25 জন, এখন আপনার ক্লাস করতেছে 11 জন। কারণ কি? তারা আমার ক্লাস পছন্দ করতেছে না, তারা বুয়েটের ভাইয়াদের ক্লাস করবে। তারা যখন তাদেরকে ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, যোগজীকরণ দিয়ে বড় বড় করে একটা সূত্র ছোট্ট করে লাস্টে এসে বলবে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ইহা প্রমাণিত, তখন বলবে যে ওয়াও কিভাবে করলেন ভাইয়া, এটা তো মানে আপনি বুয়েটে না পড়লে তো সম্ভব না, জিনিসটা এরকম। আর লাস্টে আমি বলবো যে ভাইয়া তুমি যাও, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এটা, এটা মুখস্থ করো, পরীক্ষা লিখে আসো, ভালো রেজাল্ট করো, ঠিক আছে? জিনিসটা হচ্ছে এরকম, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করতে হবে। ধরেন আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, মনোযোগ দিয়ে পড়াটাই আসল ভাই। ওইটাই ওইটাই যাই করুক সবাই। দেখো তুমি বিয়ে বাড়িতে গেছো, সাপোজ আমি একটু কথার বাইরে কথা বলছি, কনসেপ্টের বাইরে, কিছু মনে করো না কেমন। দেখো তুমি বিয়ে বাড়িতে গেছো, 100 লোকের আয়োজন। এখন যদি তোমার বরপক্ষ যায় 200 লোক, খাওয়া শর্ট পড়বে কিনা বলো? খাওয়া শর্ট পড়ে জি যাবে না? ভাইয়া পড়বো। তাহলে আমার তো কেন করবে। আমি তা কাজ করতে যাব? আমার 100 লোক আসার কথা ছিল, আমি 100 লোকই নিয়ে যাব। আমার পরীক্ষায় পড়বে যা, আমি তাই পড়ে যাব, নাকি পরীক্ষায় পড়বে 5টা অধ্যায় থেকে আমি 10টা অধ্যায় কমপ্লিট করে যাব? আমার অবশ্যই যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, ঠিক আছে? আমি সামনের দিন থেকে এখানে স্লাইডের নিচে বা উপরে লিখে দেবো যে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এই কথাটা লিখে দিব, বুঝছেন? কারণ অতিরিক্ত পড়া যাবে না। অতিরিক্ত এই দেখবেন যে অনেকেই কলেজে টপ টপ করে, তারা অ্যাডমিশনে যেয়ে ফেল। কারণ কি? ওই যে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি আয়োজন করে গেছে, দরকার নাই তো এত। ওকে, যাই হোক, আমরা অনেক কনসেপ্টের বাইরে কথা বললাম, সরি, কিছু মনে করো না। ওকে, পোলার ভেক্টর, এখন আমরা আলোচনা করব পোলার ভেক্টর নিয়ে। আমরা একটু কলমের কালিটা চেঞ্জ করে নিই, কারণ আমাদের হলুদ কালিটা একটু ভালো মনে হয় এই কালো স্লাইডের উপরে। ওকে, হচ্ছে পোলার ভেক্টর। ওকে, বস্তুর ঘূর্ণায়নের সঙ্গে যুক্ত নয়, এইটুকুই মনে রাখো, বস্তুর ঘূর্ণায়নের সাথে যুক্ত নয় এমন যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের পোলার ভেক্টর। যেমন আমরা চলে আসি, বল কোন দিকে ঘুরতেছে বা কি করতেছে ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? বুঝতে পারিস ওকে কথাটা, নাকি আবার বুঝাবো? ভাইয়া আরেকটু বুঝাও। ভাইয়া ওকে, বস্তুর ঘূর্ণায়নের সঙ্গে যুক্ত নয়, বস্তুর ঘূর্ণায়নের সঙ্গে যুক্ত নয় এই কথাটার মানে কি? মানে সাইকেল, আমরা একটা সাইকেল আঁকাই, জীবনে তো আঁকাইনি, দাঁড়াও, এরকম এরকম মাইনে নাও, এটা সাইকেল। ওকে, ওকে, এটা সাইকেল, সাইজ চাকা যাই হোক কীরকম হয়, যাই হোক একটা সাইকেল, এটা কেমন সাইকেলে, যাই হোক সাইকেল, ঠিক আছে? আপনাদের পিয়াল ভাই এখানে বসে আছে, ভাবসাব নিয়ে চালাচ্ছে সে। এখন
জিনিসটা দেখেন যে বস্তুর ঘূর্ণায়নের সঙ্গে যুক্ত নয়। এখন পিয়াল ভাইয়াকে আপনি পিছন থেকে ঠেলা দিচ্ছেন, ওকে, ঠেলা দিচ্ছেন 10 নিউটন বলে, ওকে। এখন এইটা কি ঘূর্ণায়নের সাথে, এই যে চাকা ঘুরতেছে, এর সাথে কি কোনো সম্পর্ক আছে? এর বাপের জনমে কোনোদিন রিলেশন আছে এই বলের সাথে এই চাকা ঘূর্ণায়নের? কোনো রিলেশন নাই। ও বল যেমনই দিক না কেন এই চাকা ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। ক্লিয়ার? মানে আমি যেটা যেটা যে জিনিসটার সাথে ঘূর্ণায়নে কোনো সম্পর্ক নাই, সেই জিনিসটা হচ্ছে আমাদের পোলার ভেক্টর। এটা আপনাদের অ্যাডমিশনেও আসবে না, আপনাদের এইচএসসি লাইফেও আসবে না, বাট কিছু কিছু বুয়েটের ভাইয়ারা করাই দিবে আপনাদের ক্লাসে, তখন এসে বলবেন যে পিয়াল ভাইয়া পারে না, আমাদের কি আবল তবুল পড়াইছে, এই জন্য আমাকে এই জিনিসটা করানো। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এটা বুঝতে পারি। ওকে, মাথা বুঝে গেছে, আমি বুঝতে পারি। ওকে, এটার জন্য হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় পড়া লাগবে, বাট আমি যেহেতু এক অধ্যায়ের কনসেপ্ট আর এক অধ্যায় চালাচ্ছি, এখন কি আর করার। দেখেন, বলেছে বস্তুর ঘূর্ণায়নের সঙ্গে যুক্ত নয় এমন ভেক্টরকে তীর চিহ্নযুক্ত সরল রেখা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ওটা পরে যাই। এই লাইনটা আগে বলছেন যে বস্তুর ঘূর্ণায়নের সাথে যুক্ত নাই। বস্তুর ঘূর্ণায়ন মানে কি? একটা পাখা চিন্তা করেন, এই যে নিচে একটা পাখা আঁকালাম, ধরেন এটা হচ্ছে ফ্যান, কিছু মনে করেন না, আঁকতে তো খুব কম পারি। এই হচ্ছে একটা ফ্যান, ওকে, ফুল ভাবেন না যেন কেউ, এটা হচ্ছে ফ্যান, সিলিং ফ্যান। আপনাদের মাথার উপর তাকান, যে ফ্যানটা ঘুরতেছে এটা, ওকে, এইটা। এখন এইটার সাথে এইটা বস্তুর ঘূর্ণায়নের সঙ্গে যুক্ত নয়। এইটা মানে এর সাথে যুক্ত নাই, এটা ঘুরতেছে কিসের কারণে বলেন তো? এটা ঘুরতেছে একটা টর্কের কারণে। টর্ক। এখন বলবেন যে টর্ক কি? এই টর্ক হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, আপনাদের ফিজিক্স ফার্স্ট পেপারের 4 নাম্বার অধ্যায়, মানে এই অধ্যায়ের 2টা অধ্যায় পড়ে। এটা হচ্ছে 2 নাম্বার অধ্যায় ভেক্টর, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায় হচ্ছে গতিবিদ্যা, 4 নাম্বার হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, তখন করাবো টর্ক, ওকে। এখন এই জায়গায় যে ঘুরতেছে পাখাটা, এখানে বলটা কোনোভাবে ক্রিয়া করতেছে কি? কোনো বলের কারণে ঘুরতেছে কি? এমনি এমনি ঘুরতেছে না। আপনি কি ওরে ঘুরাচ্ছেন? না ভাইয়া। তাহলে কারেন্ট ঘোরাচ্ছে। হ্যাঁ, আরে কারেন্ট ঘোরাচ্ছে, বাট কারেন্ট তো কোনো বল দিয়ে ঘোরাচ্ছে না, তাই না? হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম। তাহলে বল ঘূর্ণায়নের সাথে যুক্ত নয়। দেখেন, বস্তুর ঘূর্ণায়নের সঙ্গে যুক্ত নয় কে? বল, তাই না? বল বস্তুর ঘূর্ণায়নের সাথে যুক্ত নয়, এই জন্য আমরা এখানে দিয়েছি যে বল, ভরবেগ, সরণ, গতিবেগ, এইগুলো হচ্ছে পোলার ভেক্টর। কিছু বোঝা লাগবে না, যদি এখনো বুঝতে কষ্ট হয় তাহলে দরকার নেই, কারণ এটা কোনোদিন আসবে না, কোনো পরীক্ষায় আপনি দেখাতে পারবেন না যে ভাইয়া পোলার ভেক্টর আসছে। ওকে, আপনি এখানে ওকে। জাস্ট মুখস্থ রাখেন যে পোলার ভেক্টর মানে হচ্ছে ঘূর্ণায়নের বস্তুর ঘূর্ণায়নের সঙ্গে যুক্ত নয়, আর সেটার উদাহরণ হচ্ছে বল, ভরবেগ, সরণ, গতিবেগ। ওকে, ওকে। তারপরে হচ্ছে অক্ষীয় ভেক্টর, এই বাবা জীবনও কোনোদিনে আসে না, তারপরেও আমরা একটু দেখে রাখবো। ঠিক আছে, পোলার ভেক্টর বস্তুর ঘূর্ণায়নের সঙ্গে যুক্ত ভেক্টরকে অক্ষীয় ভেক্টর বলে। ওকে, এইটার বিপরীতটা পোলার ভেক্টর কি বলছিলাম? যে বস্তুর ঘূর্ণায়নের সাথে যুক্ত নয়, আর এটা হচ্ছে যুক্ত, এই যে যুক্ত। ওকে, তাহলে এই দেখেন কৌণিক বেগ, এই যে পাখাটা ঘুরতেছে না, কোন বেগে ঘুরতেছে জানেন? ওমেগা বেগে ঘুরতেছে। আপনার এই কনসেপ্টটা হচ্ছে এই অধ্যায় না, এই জন্য আপনাদের সবার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু করার নাই, জাস্ট আপনারা কনসেপ্টটা বুঝে রাখেন যে আমরা ভেক্টরে পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টর পড়ছিলাম। আমার মনে করাই দিন যে ভাইয়া আপনি যখন নিউটনের বলবিদ্যা 4 নাম্বার অধ্যায় পড়াবেন, তখন হচ্ছে আমাকে একটু এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিন। ঠিক আছে, আপনি যখন টর্কটা পড়বেন, আপনি যখন কৌণিক বেগটা পড়বেন, তখন আপনি ক্লিয়ার হবেন যে ভাইয়া এখানে কি বুঝাইতে চাইছিল। ক্লিয়ার? হ্যাঁ, যখন নোট করবেন তখন জাস্ট পোলার ভেক্টর লিখে এর লিখবেন যে ঘূর্ণায়ন বস্তুর ঘূর্ণায়নের জন্য সাথে যুক্ত নয়, দিয়ে উদাহরণটা দিয়ে দেবেন, উদাহরণ করে, এবং পাশে লিখে রাখবেন যে নিউটনিয়ান বলবিদ্যার কনসেপ্ট। ওকে, ওকে। নিউটনিয়ান বলবিদ্যা। ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। আমরা এখানে যে উদাহরণগুলো আছে এইগুলো মুখস্থ রাখবেন, যে কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ ইত্যাদি, কারণ আপনাদের তো ফুল সিলেবাস চলেও আসতে পারে, তখন আবার বলবেন আমাকে গালাগালি দিবেন, তখন তো সমস্যা। ওকে, যাই হোক, চিল, আমরা চলে আসছি সীমাবদ্ধ ভেক্টর। ওকে, সীমাবদ্ধ ভেক্টর। তাহলে কোনো ভেক্টরের পাদবিন্দু কি বলেন তো? যেখান থেকে যাত্রা শুরু করে। গতদিনও আপনি বলছিলেন, আজকেও আপনি বললেন। যেখান থেকে ওকে, ওকে, ধরেন আপনি, আমার দিয়েই বুঝাই, নয়তো আপনাদের দিয়ে বুঝালে আপনারা আবার মাইন্ড করবেন যে ভাইয়া কি আঁকাচ্ছে, এগুলো আবার ভালো দেখতে, সুন্দরী দেখতে লাগছে না। যাই হোক, সমস্যা নেই, এইটা আপনাদের পিয়াল ভাইয়া,
হাই হ্যালো নিয়ে একটা সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় আছে, যাই হোক বেলুন মনে করেন, বেলুন কিনছে। ওকে, পাদবিন্দু, কোনো ভেক্টরে পাদবিন্দু। ওকে, একটা ভেক্টর যাচ্ছিল এইদিকে, এইটা হচ্ছে পাদবিন্দু যেখান থেকে আপনার যাত্রা শুরু করছে, আর এইটা হচ্ছে শেষ বিন্দু যেখানে আপনার পিয়াল ভাইয়া যায় থামবে। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে যারা পাদবিন্দু আর হচ্ছে শেষ বিন্দু বোঝে না তাদের জন্য, আর যারা বুঝে আছেন তাদের তো এগুলো কনসেপ্ট ক্লিয়ার। ওকে, ক্লাস কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি সহজ লাগতেছে? সহজ। হুম, এগুলো যখন আপনারা নোট করে, আমি কেন নোট করাচ্ছি, আপনারা বলবেন যে ভাইয়া এগুলো তো বইতে আছে, বইতে পড়িনি। না, নিজের নোট হচ্ছে সব থেকে উত্তম নোট। আপনি বইয়ের লাইন পড়ে যতটুকু মনে করবেন বা যতটুকু বুঝবেন তার থেকে দ্বিগুণ জিনিসটা বুঝবেন হচ্ছে আপনি নিজের লেখা জিনিস থেকে, ঠিক আছে? এই জন্য আর অবশ্যই ক্রিয়েটিভিটি দেখাবেন, যে আপনি নোটটা মেক করতেছেন যেন একটু ক্রিয়েটিভ হয় নোটটা, শর্ট শর্ট জিনিসের মধ্যে বড় বড় জিনিস, মানে শর্ট কথার মধ্যে বড় কথা জানি লুকায় থাকে। ওকে, দেখো, ওকে। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে, কোনো ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে, পয়েন্টটাকে মার্ক করে রাখলাম, কাহিনী তো এখানে পাকাইছে, তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। মানে সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে? কোনো ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। ওকে, আপনাদের একজনের নাম হচ্ছে কি বলবো, ঠিক আছে আমার নাম দিয়ে বলি, আপনাদের নাম দিয়ে বললে আপনার সমস্যা। ওকে, ঠিক আছে, আমরা এখানে বলি যে আপনাদের পিয়াল ভাইয়া, আপনাদের পিয়াল ভাইয়ার বাসা হচ্ছে যশোর। ওকে, হাতের লেখা একটু খারাপ হচ্ছে কারণ আমার গ্রাফিক্স ট্যাবলেটে লেখা অভ্যাস নাই, বুঝছেন? খাতা কলমে লিখে লিখে অভ্যাস। ওকে, ওকে, আপনাদের পিয়াল ভাইয়ার পাদবিন্দুটা কি? যশোর। ক্লিয়ার? আর আপনার পিয়াল ভাইয়া এখান থেকে যাবে ঢাকা। ঢাকা কাদের কাদের বাসা বলেন? ঢাকা বানান কি? ডি এইসে কে ঢাকা, দেখি দূর, ঢাকা বানান ভুলে গেলাম। সিসি, ঢাকা বানান কি ঠিক হয়েছে? ডি এইসে ঠিক আছে। ও ঠিক আছে, সায়েন্সে পড়েন ঠিক আপনারা, আছে ভাইয়া। কয়েকদিন পর থেকে মাথায় এমনিও পাগল হয়ে যাবে, এরকম বানান ভুলবেন, সমস্যা নেই। মনে হচ্ছে যে এখন পিয়াল ভাই তো পাগল, কিন্তু কয়েকদিন পর আপনারাও পাগল হবেন, সমস্যা নেই। কিন্তু এগুলো হচ্ছে পড়াশোনার পাগল। যাই হোক, আহ, ঢাকা কাদের কাদের বাসা বলেন, তাদের বাড়ি থেকে ঘুরে আসি। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের বাসায় যাওয়া হবে। ঠিক আছে, আমরা যদি কোনোদিন হচ্ছে ঢাকায় যাই তাহলে অবশ্যই আপনাদের বাসায় যাব। খাইতে দিবেন না তাড়াই দিবেন? ভাই আমাদের বাসায় আসেন, একদম বাংলাদেশের শেষ প্রান্তে পঞ্চগড় দিকে। বাহ, সুন্দর, ইনশাল্লাহ যদি আল্লাহ বাসায় রাখে ইনশাল্লাহ ট্যুর দিব। ওকে, ঠিক আছে, আমরা দেখি যে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। আপনাদের পিয়াল ভাইয়া এখান থেকে যাত্রা শুরু করছিল, এখন তার বাড়ি তো যশোর, তার বাড়ি কি আপনি কোনোভাবে চেঞ্জ করে ওই মনিরামপুর বা ওই সিলেট বা ওই দিকে নিয়ে যেতে পারবেন? ওর জন্মস্থান, পিয়াল ভাইয়ের জন্মস্থান হচ্ছে যশোর। ক্লিয়ার? মানে পাদবিন্দুটা হচ্ছে যশোর আর যাচ্ছে হচ্ছে ঢাকায়, কোনোভাবে কি পাদবিন্দুটা চেঞ্জ করা যায়? আমার হচ্ছে জন্মস্থান কি কোনোভাবে চেঞ্জ করা যায়? না। তাহলে পাদবিন্দু তো নির্দিষ্ট, তাহলে পিয়াল ভাইয়া কি আছে, একটা সীমাবদ্ধ ভেক্টরের মধ্যে আছে, যে সে যাত্রা শুরু করবে যশোর থেকে এবং পৌঁছাবে ঠিক ঢাকায়। ক্লিয়ার? মানে আপনি যেখান থেকে যাত্রা শুরু করছেন সেটা একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এটা যশোর, আমি যশোর থেকে গাড়িতে উঠলাম, ঢাকায় যেয়ে নামলাম, এইটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টরের উদাহরণ। ক্লিয়ার? মানে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি জি নির্দিষ্ট ভাইয়া। হয়, মানে জি আমার ভাইয়া। পাদবিন্দুটা নির্দিষ্ট, আর এবার যদি আমার পাদবিন্দুটা না দিয়ে নির্দিষ্ট হলো তাহলে সেটা সীমাবদ্ধ ভেক্টর না, যে আমি আইসি কোন জায়গা থেকে আমি বলতে পারতেছি না। ধরো এরকম হতো যে এরকম, এইটা হচ্ছে ইনফিনিটি মান, ইনফিনিটি আগে থেকে আমি আসছি, কোনো নির্দিষ্ট জায়গা নেই। বলে না যে তো, যদি ওকে মাইন্ড করেন না, বলে না যে তোর জন্মস্থানের ঠিক নাই। এই যে জন্মস্থানের ঠিক নাই, যদিও এটা গালি মতো, কেউ কিছু মনে করেন না, যে তোর জন্মস্থানের ঠিক নাই, মানে তোর কোন জায়গায় জন্ম করেছিস এইটাই তো ঠিক নাই, মানে তুই হচ্ছে ভবঘুরে লোক, তুই হচ্ছে ঘুরে বেড়াস, তখন তো জিনিসটা হবে যে সীমাবদ্ধ ভেক্টর নয় সেটা। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। আমি হচ্ছে একটু বাস্তব জীবনে বোঝাইতে বেশি ভালোবাসি, ঠিক আছে? কারণ ফিজিক্সটাকে আপনি যত ফিল করবেন ততই আপনার মানে একটা প্রায়োরিটি বাড়তে থাকবে। এক সময় যে লাস্টে দেখবেন যে আপনার উপরে আর কেউ যাইতে পারতেছে না, আপনি বেস্ট ফিজিক্সে। আর আপনার অ্যাডমিশনে এবং হচ্ছে আপনার মানে একাডেমিক লাইফে ফিজিক্স আর ম্যাথ সব থেকে প্যারা দিবে। এই জন্য শামীম ভাইয়াকে বলছি যে আপনি হচ্ছে ম্যাথটা আগে স্টার্ট করেন আর ফিজিক্সটা আমি স্টার্ট করি। যদি পরে শেষ হয়ে যায় তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সেগুলো পরে আমরা দেখতে পারবো, ওটা নিয়ে সমস্যা নেই।
ঠিক আছে? আপনার শামীম ভাইও অলরাউন্ডার, আমিও অলরাউন্ডার, যেটাই দিবেন না কেন ইনশাল্লাহ আসি। বাট আমরা হচ্ছে কেউ এক্সপার্ট, আমি ফিজিক্সে এক্সপার্ট আর শামীম ভাই হচ্ছে ম্যাথে এক্সপার্ট, এই যে হচ্ছে জিনিস, বুঝছেন? ওকে, সবার কি কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, কোনো নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট বিন্দু হতে ক্রিয়াশীল ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। কোনো নির্দিষ্ট বিন্দু হতে, এই যে নির্দিষ্ট বিন্দু যশোর, আর একটা নির্দিষ্ট বিন্দু যাচ্ছে কি ঢাকা, এই জন্য সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, বুঝাইলাম আমরা। উদাহরণ বলা যায় অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ এই জায়গায় দেখেন অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। অবস্থান ভেক্টর মনে আছে? এই যে এক্স ওয়াই, আর এটা কি, এটা কি বলেন? জেড। জেড। এই যে এক্স ওয়াই জেড, এই যে থ্রি এই যে থ্রি মডেলটা, এটা হচ্ছে কি সেই, এইটা হচ্ছে সেই হচ্ছে অবস্থান ভেক্টর, তাই না? তাহলে এই অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, এইটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? কারণ এটি সর্বদা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে শুরু হয়। দেখেন আমরা এরকম বলছিলাম না যে এখানে হচ্ছে আপনাদের পিয়াল ভাইয়া দাঁড়ায় আছে, এখানে আপনাদের পিয়াল ভাই দাঁড়ায় আছে, এইটা সেই পি বিন্দু আর এইটা সেই ও বিন্দু, মনে আছে? একেবারে প্রথমে শিখে আসলাম যে অবস্থান ভেক্টর। এখন দেখেন এই বিন্দু থেকেই শুরু হচ্ছে না, এইটা কি এই জায়গা থেকে শুরু হয়ে এই জায়গা পর্যন্ত যেতে পারবে, বা এই জায়গা থেকে শুরু হতে পারবে, বা এই জায়গা থেকে শুরু হতে পারবে? ওর একটা মূল বিন্দু আছে না, এই যে এখানে, এখান থেকে শুরু হতে হবে। তাহলে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, মানে এইটা এই যে সীমা অবস্থান ভেক্টরটা একটা সীমাবদ্ধ ভেক্টরের উদাহরণ। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার নাকি আবার বুঝাবো বলেন? ভাইয়া বুঝছি, নেক্সট যান। ওকে, নেক্সটে তো আমাদের কাহিনী শেষ মনে হয়, আমার মনে হচ্ছে। ও না, এই যে এখানে একটা কাহিনী আছে, বলেন তো, প্রশ্নটা পড়েন তো, পড়ে কি মানে কোনোভাবে সলভ করার কোনো বুদ্ধি আসছে মাথায়? একটু দেখেন তো, কারণ আসবে না আমি 90% শিওর, মানে 99% শিওর, 99% শিওর, যেহেতু আপনাদের পড়ানো হয়নি সুতরাং আসার কথা না। এখন দেখেন তো কোনোভাবে কি আসে যে এ ভেক্টর সমান নয় বি ভেক্টর হলে এ প্লাস বি ইকুয়াল টু 0 হওয়া সম্ভব কিনা, এটা কোনোভাবে কারোর মাথায় যে কোনো ধরনের আপনি বলেন, আপনার যেটা মাথায় আসছে ওইটা বলেন, যেটা মাথায় আসছে, কোনো লজ্জার কিছু নাই, কারণ কেউ কাউকেই আমি পড়াইনি, কেউ জানে না এটার উত্তর কি হবে, বলেন। এই পোলাপান হ্যাঁ কি না একটা তো বলেন, যে হ্যাঁ ভাইয়া পারবো। সম্ভব না, অনেক জীবনে এমন কিছু হ্যাঁ, দেখিনি। ওইটাই, এইটাই আমি শুনতে যাচ্ছি যে আপনি তো আমি করাইনি, তারপরে দেখবেন কিভাবে? জিনিসটা হচ্ছে এইভাবে যে ভাইয়া আপনি না করায়, আপনি ধরেন আমাকে দিয়েছেন 10 টাকা, 10 টাকা, আপনি আমাকে হাতে ধরাইছেন 10 টাকা, আপনি বললেন যা একটা হচ্ছে 20 টাকার জিনিস কিনে নিয়ে আই, হবে এটা? আপনি শিখাইলেন এক জিনিস, আইসে প্রশ্ন করতেছেন আর এক জিনিস, এটা কি সম্ভব? আপনারা এরকম উত্তর দিবেন, ডাইরেক্ট উত্তর দিবেন যে ভাই আপনি তো শেখান না, আমি উত্তর দিব কিভাবে, তাই না? ওকে, যাই হোক, আপনারা সম্মান করেন আমাকে, এই জন্য হয়তো বলতে পারতেছেন না, বাট সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে আমরা সমাধানে আসি, যে জিনিসটা কি দেখেন। প্রথমে আমরা হচ্ছে এইটা ধরো দেওয়া আছে, ওকে, এইটা দেওয়া আছে যে এ ভেক্টর সমান সমান বি ভেক্টর সমান হবে না, এটুক তো ক্লিয়ার, বুঝতে পারছেন তো সবাই? হ্যালো, সবাই তো বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, হ্যাঁ সবাই পাচ্ছি। বুঝতে পারছেন, ঠিক আছে। এ নট ইকুয়াল টু বি, মানে এই দুইটা ভেক্টর সমান। ভাইয়া ওই যে ভাইয়া জি জি, বলতেছিলাম যে হচ্ছে একজনকে অ্যাপ্রুভ করানো হচ্ছে, কারেন্ট ছিল না তো ওয়াইফাই চলে গেছিল, এখন আসছে, আসতে যাচ্ছে। ঠিক আছে, ওকে হচ্ছে রিকোয়েস্ট দিতে বলেন, আমি অ্যাপ্রুভ করতেছি। ওকে। রিকোয়েস্ট দিতে বলেন একটু ফাস্ট, 1 মিনিট অপেক্ষা করো। আসলে হচ্ছে আমার হচ্ছে মিটিংটা ওপেন করে রাখছি আমি ফোনে, আর আমি হচ্ছে ল্যাপটপ আমার পিসিতে ক্লাস নিচ্ছি, আর ল্যাপটপ হচ্ছে মোবাইল দিয়ে কন্ট্রোল করতেছি, এই জন্য আর কি যখন বোর্ডে তাকায় থাকতেছি তখন হচ্ছে আপনাদের যদি কেউ রিকোয়েস্ট দেন তখন দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সমস্যা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একদম নিট অ্যান্ড ক্লিন, আমার 1 মিনিটও যদি আল্লাহ যদি কোনো সমস্যা না করে 1 মিনিটও আমার দেরি হবে না আল্লাহর রহমতে, ঠিক আছে? আপনারা জাস্ট 10টায় মানে ঢুকে পড়বেন। ওকে, যাই হোক আমরা শুরু করি। যে আমার এইটা দেওয়া আছে যে এ ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর, ভালো কথা। আর আরেকটা জিনিস দেওয়া আছে যে এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 0। আগে আমরা এটা নিয়ে কাজ করি। ওকে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখন তাহলে আরেকটা কি লেখা যায় এখান থেকে? এখান থেকে এ এর মান বেরো যায় না, এ ভেক্টর মান,
তাহলে এ ভেক্টর সমান সমান কি হবে বলেন তো একটু? মাইনাস বি। বাহ, আপনারা তো সব পিএইচডি হোল্ডার দেখতেছি, সব বুয়েটিয়ান। যাই হোক, ঠিক আছে, মাইনাস বি। তাহলে এই জিনিসটা দেখে কি কোনো ভেক্টরের কথা মনে পড়তেছে আপনাদের? এই বিপরীত ভেক্টর। দাঁড়া, এটার আগে হ্যাঁ, সাবাস। ওকে, শাম্মী কতক্ষণ লেট বোন? হ্যালো। ভাইয়া কারেন্ট ছিল না, মাত্র আসলো। আরে তাহলে তো হবে না বোন। ওকে, যাই হোক, সমস্যা নেই, সমস্যা হতেই পারে, রেকর্ডেড আমরা আছি। আমার ক্লাসটা শেষ হলে ইনশাল্লাহ সকালে আপনি হচ্ছে করতে পারবেন। ওকে, দেখেন, তাহলে আমরা এখান থেকে এর মান বা বির মান যেটাই খুশি আপনার, আমরা এ প্রথমে আছে, একে প্রায়োরিটি দিলাম, দিয়ে এর মান বের করলাম। ক্লিয়ার? জাস্ট এই যে প্লাস বি কে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস বি হয়ে যায়। এ বন্ধু ক্লিয়ার? জি। এই কথাটা দ্বারা কি মনে পড়ে বলেন তো? আমি সুন্দর করে দুইটা কনসেপ্ট বুঝাই দিয়ে আসছিলাম, বলেন তো। এই কথাটা মনে পড়ে কিছু? হ্যাঁ। যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, মনে পড়ে এটা? যে প্রথমেই বুঝাই দিয়ে আসলাম। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা বিপরীত ভেক্টরকে নির্দেশ করে। এখন তাহলে বিপরীত ভেক্টরের জিনিসটা কি, এখানে কি কি বুঝতেছি আমরা? দেখো, এইটার মান সেম, যে ওয়ান, দুইটার মানে ওয়ান, বাট এদের কি হয়েছে বিপরীতমুখী। যে এইটা যদি আমার হচ্ছে এই দিকে যায়, তাহলে এইটা যাচ্ছে এই দিকে, এইটাই, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ। সবাই ক্লিয়ার কিনা বলতে হবে কিন্তু আমাকে। হ্যাঁ জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এরপরে কি লিখবো দেখেন, যে এখানেও আমি ই দিয়ে লিখি যে এখানে কিছু নাই মানে তো ওয়ান আছে, তাই না? এই যে এখানে ওয়ান আছে, এখানে প্লাস ওয়ান আছে, আর এখানে কি মাইনাস ওয়ান আছে। এ বি এগুলো ম্যাটার না, আমার কি মানে উচ্চ অবস্থায় কি আছে, প্লাস ওয়ান আছে এখানে, আর এখানে মাইনাস ওয়ান, এই যে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি শর্তটা, যে দুইটার মান সমান। মান কি সমান? ওকে, মান সমান, বাট কি হচ্ছে দিক ভিন্ন। ওকে, মানে বিপরীতমুখী। ওকে, এই দুইটা ক্লিয়ার, যে মান ওদের এক, কিন্তু ওরা বিপরীতমুখী, কারণ প্লাস একটা আর একটা মাইনাস। ওকে, দূর কি লিখলাম, এটা প্লাস প্লাস হয়ে গেল। এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এইবার আমরা দেখেন কি সহজে এটা মানে একদম, আরে আমার চেঞ্জ হয় না কে? ওকে, এবার হয়েছে। ওকে, মাইনাস এটা। ওকে, এবার দেখেন আমরা সমাধান করব এখানে। ঠিক আছে, আমরা সমাধান করব যে এইবার আপনি দেখেন যে দুইটার মান সমান, কিন্তু এখানে তো বলে দেছে যে এ ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর, মানে মান সমান হতে পারবে না। তাহলে আমরা এখানে কি লিখব, যে অতএব প্রশ্ন মতে বা প্রশ্নে বলা আছে, সামথিং সামথিং লিখলেন, যে প্রশ্নে বলা আছে এ ভেক্টর ও বি ভেক্টর সমান, বা এখানে লিখবেন যে সমান নয়। ওকে, সমান নয়, সেজন্য এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু 0 এটা সম্ভব নয়। ক্লিয়ার সবার? জি। জি ভাইয়া। ওকে, ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার। ওকে, যে কোনো একজন এটা আমাকে বুঝাইতে পারবেন? সামবাডি, কারো সৎ সাহস আছে? ধরেন আমি বোর্ডে আপনাকে ডাকছি, ভার্চুয়াল বোর্ডে আপনাকে ডাকছি, যে আপনি বুঝাই দেন, কেউ পারবেন? হ্যাঁ আমি পারবো। ওকে ওকে, বুঝান। হচ্ছে এ প্লাস বি হচ্ছে ইকুয়াল 0, মানে প্রশ্নে ওটা প্রমাণ করা লাগবে। তো হচ্ছে তো এটা হচ্ছে ডান পাশে নিয়ে গেলাম, সমান চিহ্নের এই পাশে। তো প্লাস থেকে মাইনাস হলো, ওটা ইকুয়াল হবে কিন্তু হচ্ছে বিপরীত। জি জি, আর যার কারণে হচ্ছে দিক বিপরীত কিন্তু মান সমান হবে। ইয়েস, এটাই। বাট প্রশ্নে দেওয়াই আছে যে মান সমান হবে না। ইয়েস, সো যেহেতু মান সমান নাই, সেহেতু প্রমাণ করাও সম্ভব না। জি, এইটাই হচ্ছে বুদ্ধির খেলা। মানে আমরা যখন এইটা প্র্যাকটিস করা হয়ে যাবে একবার, তখন আমরা কিন্তু এই প্রশ্ন পড়লে কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি যে তোর মান সমান নয়, মানে এ নট ইকুয়াল টু বি, তাহলে তো তুই এ প্লাস বি ইকুয়াল টু 0ই হবে। মানে কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি।
যখন আমরা এই যে এখানে যে আমরা হচ্ছে দ্বিতীয় লাইন করলাম না, এখানে আমাদের হচ্ছে আমরা সিদ্ধান্ত দিয়ে দেবো যে এ নট ইকুয়াল টু, এ তো +1, এটা তো -1, তাহলে তো সমান তোমার হচ্ছে কোনোদিনই হচ্ছে অসম্ভব, একেবারে অসম্ভব এটা। ওকে, আমরা প্র্যাকটিস করতে করতে। ওকে, তাহলে হচ্ছে আমাদের স্লাইডটা এখানেই শেষ। আপনাদের হচ্ছে যারা নতুন আছেন তারা হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে জয়েন হয়ে যাবেন। এখানে জাস্ট এই লোগোর উপরে ক্লিক করলে ফেসবুক গ্রুপ চলে আসবে, আর এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ চলে আসবে। অবশ্যই জয়েন থাকবেন, কারণ কোথায় কোন ইনফরমেশন দিই আমার তো অনেক খেয়াল থাকে না। আমাদের প্রায় 13টা গ্রুপ আছে। ওকে, ফেসবুক গ্রুপ আছে 3টা, মেসেঞ্জার গ্রুপ আছে 4টা, আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে 2টা, আর হচ্ছে আরও সামথিং সামথিং আছে, যেগুলোর কারণে হচ্ছে আপনার প্রায় 13টা সামথিং আমাদের গ্রুপ চলে আসছে। এই জন্য কখন কোনটা দিই এই জন্য মনে থাকে না। ঠিক আছে, এখন আপনাদের কাজ কি, বাসার কাজ আমি হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা এটা হচ্ছে যে আপনাকে যা যা পড়ালাম আজকে, আপনাকে আজ সব কিছু ক্লিয়ার হয়েছে সবার? জি ভাইয়া। ওকে, 100% আমি আশা করি যে 98% ক্লিয়ার। কারণ একটা ইঞ্জিনের কর্মদক্ষতা কখনোই, সবসময় মনে রাখবেন যে একটা ইঞ্জিনের কর্মদক্ষতা কখনোই 100% হয় না। কেউ যদি বলে যে 100% কমন সাজেশন বা 100% একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনাকে 100% সিওরিটি দিতে পারবে না। ক্লিয়ার? এই জন্য সবসময় বলবেন যে না আমার সিলেবাস হচ্ছে 90% ক্লিয়ার বা আমার সিলেবাস হচ্ছে 98% ক্লিয়ার, কখনোই 100% বলবেন না। ওকে, যাই হোক, ওইটা সম্ভব হয় না, যে কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হয় না। এটা হচ্ছে আপনাদের তাপগতিবিদ্যা হচ্ছে সেকেন্ড পেপারে শেখাবো, সেকেন্ড পেপারে ফার্স্ট অধ্যায় তাপগতিবিদ্যা, ওখানে শিখতে পারবেন যে ইটা ইকুয়াল টু কখনোই 100% হওয়া সম্ভব না। ওকে, এটা ওকে, যাই হোক, সমস্যা নেই। এখন আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে নোটস করা। এটা প্রথম কাজ। নোটস সুন্দর করে করবেন। আপনার 2 বছর 2.5 বছরের উপরে পড়তে হবে নোটসটা, সুতরাং সুন্দর করে। এইটা যে আপনি করতেছেন এটা হচ্ছে লং নোট। শর্ট নোটটা আমি আপনাদের করতে সাহায্য করব। আর আমার যে ফিজিক্স বইটা লিখতেছি আমি, ওইটা যখন হচ্ছে শেষ হবে, এই তো ইনশাল্লাহ এই মাসের মধ্যে বা এই মাসের শেষের দিকে শেষ হয়ে যাবে, তখন আপনার ওইটা যখন আপনাদেরকে দিব, আপনারা অবশ্যই অর্ডার করতে হবে। আপনাদের যাদের ভালো লাগবে তারা অর্ডার করবেন, যাদের ভালো লাগবে না তাদের অর্ডার করবেন না। আমরা হার্ড কপি বের করবো একদম, মানে বই আকারে। ওইটা হাতে থাকলে মনে হয় না যে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার নিয়ে কোনো প্যারা থাকবে আপনাদের। ওইটা শর্ট নোট হিসেবে কাজ করবে। আমি কথা দিচ্ছি, আপনি এইচএসসি পরীক্ষাতে মিনিমাম 92% বেশি প্লাস মাইনাস পাবেন হচ্ছে ফিজিক্সে, আমি কথা দিচ্ছি। যদি আমার নিয়ম অনুযায়ী চলেন বা আমি যে নিয়মগুলো ফলো করে, আমারও প্রায় এরকম সামথিং মার্ক আসছিল এইচএসসিতে, সুতরাং আমিও চেষ্টা করব আপনাদেরকে ওই গাইডলাইনটা দেওয়ার জন্য। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার সবার? জি। ওকে, তাহলে বাড়ির কাজ কি দিলাম? কারো কি কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন, আউট অফ স্টাডি হোক? নাই ভাইয়া। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আসলে আমি যেভাবে বকে বকে ক্লাস নেই, কেউ আপনাদের এইভাবে ক্লাস নিবে না। মানে এত পরিমাণে বকে বকে ক্লাস নেই যে কি বলবো, মানে নিজেরই অবস্থা খারাপ হয়ে যায়, তারপরেও হচ্ছে বক বক করেই যাই। কেউ কিছু মনে করেন না, ঠিক আছে? ওকে, যাই হোক, আমি তো বকবক ছাড়া বুঝি না। ঠিক আছে, সমস্যা নাই। আপনারা যদি বোঝেন তাহলে আপনাদের চেয়ে লাভবান মনে হয় না কেউ হবে। ঠিক আছে, কারণ আমি প্রচুর হার্ডওয়ার্ক করতে ভালোবাসি। আপনি যদি রাত 3টের সময়ও আমাকে নক দেন যে ভাইয়া আপনি ঘুমাচ্ছেন, ওঠেন, আমাকে এই অঙ্কটা বুঝাই দেন, আমি ওই সময় বুঝাই দিব। আমি কখনো এটা বলবো না যে বোন আপনি হচ্ছে ঘুমাই পড়েন, এত রাত আমি এখন উঠতে পারছি না, এরকম। অবশ্য আমি ঘুমাই তো সকাল 6টার সময়, কারণ সারা রাতে আমার পড়াশোনা করতে হয়, কাজ করতে হয়। যাই হোক, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, আমাদের প্রথম নোটস করবেন, করে আপনি এই লিঙ্কে এই হচ্ছে লোগোতে ক্লিক করবেন। এই যে এখানে লিঙ্ক শো করতেছে, এই লোগোতে ক্লিক করলে আপনাদের ফেসবুক গ্রুপে নিয়ে যাবে, সুন্দর করে পোস্ট করে দিবেন। এখন কেন পোস্ট করবেন? যাতে আপনার এই নোটস থেকে অন্যরা উপকৃত হয়, এবং আপনি যে নোটসটা করলেন এটা সঠিক আছে কিনা, কোনো জায়গায় ভুল আছে কিনা, আমি এটা অবশ্যই দেখব। ঠিক আছে, সঠিক ভুল থাকলে অনেকেই, আমি একটা কালকে কমেন্ট পাইছিলাম যে উনি বলছে, একটা বড় ভাই হয়তো, যে এরকম নোট করে কি হবে, এ তো সম্পূর্ণ বই লিখছিস, এরকম একটা বাজে কমেন্ট করতেছে। আমি বলি আপনাকে, আপনি যখন নিজের খাতা নিজে পড়বেন না, দেখবেন যে অন্যরকম একটা ভালো লাগতেছে। বাট আপনি আমার স্লাইডটা পড়বেন, পেয়াল ভাইয়া লিখেছে পিয়াল ভাইয়ার মতো, একটা মানে কিরকম একটা ফিলিংস আসতেছে। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবেন যে হচ্ছে নিজের নোটটা সুন্দর করে করার। ধরেন আপনি এই ভেক্টরের উপর 30 পেজের একটা নোট করলেন, ঠিক আছে, কারণ পরীক্ষার আগে তো 30 পেজ পড়ে যাওয়া সম্ভব না। তখন ওই নোটটাকে কম্প্রেসড করে আমি আপনাকে 10 পেজে এনে দেবো। ওকে,
সেটা আমার বইতে দেওয়া আছে, সেটাই আমার বইতে দেওয়া আছে। এই জন্য আপনাকে, যারা আমার স্টুডেন্ট, অন্য স্টুডেন্ট দেখবেন যে কষ্ট করে মানে এত এত করে আপনার হচ্ছে ওই শর্ট নোট করতেছে, অনেকে করেও না, যার কারণে পরীক্ষাতে রেজাল্ট খারাপ আসে এত ভালো পেরেও। কিন্তু আপনাকে আমি যে শর্ট রিভিশন নোটটা, আমার নিজের নোট, আমার যে নিজে হ্যাড নোটটা করা না, ওই নোটটাই আমি বই আকারে হচ্ছে বের করতেছি। ইনশাল্লাহ এই মাসের লাস্টে যদি চলে আসে তো ভালো, আপনারা একদম সামনাসামনি পেয়ে গেলেন। আর আমি যা পড়াচ্ছি এই কথাগুলোই থাকবে, বাস একটু কমপ্রেসড করা, মানে অল্প কথায় যাতে বুঝতে পারেন এইভাবে। ওকে, তাহলে আপনার আর বেশি কথা বলছি না, আপনাদের সময় নষ্ট হচ্ছে। নোটস করবেন, জাস্ট আপনার হচ্ছে লিঙ্কে ক্লিক করে হচ্ছে পোস্ট করে দিবেন। এখন এখানে একটা সমস্যা হবে যে অনেকে এই লোগোতে ক্লিক করে হচ্ছে ঢুকবে না লিঙ্কে। তারা কি করবেন, প্লে স্টোর থেকে অ্যাক্রোব্যাট, এই যে এখনো পোলাপান লিভ নিচ্ছে, লিভ নিয়ে আমি তো এখন মিটিং শেষ করি নাই, পোলাপান তো এখন লিভ নেওয়া শুরু করে দিচ্ছে। অ্যাক্রোব্যাট, ACROBAT, অ্যাক্রোব্যাট অ্যাপ। এই অ্যাক্রোব্যাট অ্যাপসটা APP অ্যাপ, অ্যাক্রোব্যাট অ্যাপসটা আপনি প্লে স্টোরে সার্চ দিবেন, এইটা নামায় তখন হচ্ছে এই যে আপনার ইটা মানে এই যে আপনার স্লাইডটা ওই হচ্ছে অ্যাপসের মধ্যে ওপেন করবেন, তাহলে আপনার এই লিঙ্কগুলো কাজ করে। এইটাই হচ্ছে ডিজিটাল PDF বলে, ঠিক আছে? ওকে, যাই হোক, তাহলে এই পর্যন্তই। আশা করি সবার হচ্ছে উপকার হয়েছে কারোর, আবার অপকার হয়নি কারোর। যাই হোক, আপনাদের ক্লাসটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন, এবং আপনাদের ফ্রেন্ড লিস্টে যত HSC 26-এর বন্ধু বান্ধব আছে অবশ্যই তাদেরকে হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত করবেন, যাতে তারাও আপনাদের মতো 92+ আপ করতে পারে ফিজিক্সে। ঠিক আছে? সবার কি ক্লাসটা ভালো লাগছে? জি ভাইয়া। ওকে, 110-এর মধ্যে কত দিবেন? 9.5। ওকে, একটা দিব। যে সাড়ে না 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 যে 9.5 হয়েছে এইটা হচ্ছে বুদ্ধিমতী, ঠিক আছে? এটা হচ্ছে বুদ্ধিমতী। কারণ এই যে আমি এখানে বলছি যে হচ্ছে 90% কখনো 100% হবে না, এই জন্য 9.5 বলছে। যাক, আপনি কিছু শিখতে পারছেন, এইটাই অনেক। ওকে, আর আমি আমার নিজের কাছে দিব অ্যারাউন্ড 6 বা 7 দিব, 6 বা 7। কারণ হচ্ছে আমি তেমন একটা ভালো কথা বলতে পারি না, তারপরে হচ্ছে মানে একটু ঘুলাই এরকম, এই জন্য আমি 6 বা 7 দিব। ঠিক আছে? ওকে, যাই হোক, আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, রাত হয়ে গেছে অনেক। তাহলে এখন যদি কেউ নোট করতে পারেন বা পড়তে পারেন পড়ে নিন, নয়তো কালকে সকালে নোট করে নিন। আর যারা হচ্ছে অনলাইনে হচ্ছে ক্লাস করতে চাই, আপনার কেন টাকা দিয়ে এখন কোর্স কিনবেন? অনেক দেখবেন যে 2,000, 3,000, 4,000 টাকা করে ফার্স্ট পেপার বেচতেছে, জাস্ট ফার্স্ট পেপার, মানে 10টা অধ্যায়। আর আমি আপনাকে 21টা অধ্যায় প্রোভাইড করতেছি ফ্রিতে। এইভাবে যদি 21টা অধ্যায় আপনাকে করাই দিই, আপনাকে কোনো জায়গায় বাদ থাকবে? আর আমি আপনাকে ইন্টার ফার্স্ট ইয়ারে শেষ করাবো। যারা মেডিকেল পাবলিক আছেন বা ইঞ্জিনিয়ারিং পাবলিক আছেন বা ভার্সিটিতে পড়বেন, তাদের ফার্স্ট ইয়ারে শেষ করে এবার সেকেন্ড ইয়ারেতে আমি হচ্ছে আমার হচ্ছে আরেকটা ব্যাচ লঞ্চ করব অ্যাডমিশনের জন্য। মানে আপনার অ্যাডমিশন প্রোগ্রাম আসার আগেই আপনি পুরো প্রিপেয়ার্ড একদম। দেখি আপনার অ্যাডমিশনে কোথায় চান্স হয় না, আপনি যেখানে পরীক্ষা দেবেন সেখানে চান্স হবে। বুদ্ধি করে পড়তে হবে, কি কি আসবে সেইগুলো পড়তে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। ওকে, ক্লিয়ার? আর কোনো কারোর কথা? কেউ কোনো কথা বলবেন আর? না ভাই, ঘুম আসতেছে। বলে ঘুম আসতেছে। ঠিক আছে ঠিক আছে, ঘুমাইতে হবে, না ঘুমাইলে হবে? দাগাদাগি করে অবশ্য 2টা PDF দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।